আমরা সবসময় একটা জিনিস বলেছি যে আমরা একটা রাজনীতির ধারা তৈরি করতে চাই। এই যে অযথা দৈরাকালী দায় চাপানোর যে প্রবণতা, যে কিছু হয়েছে তাহলে সরকার বাহাদুরের দোষ, এই প্রবণতা আমরা থাকতে চাই না। ধরেন আমি জন্য আপনাকে কিন্তু বলেছি যে এই চাপ যদি থাকে, ধরেন আজকে তারেক রহমান প্রধানমন্ত্রী আছে, তারেক রহমানের উপর যদি এই ইকোনমিক্যাল প্রেশার ইউএস স্টেট ডিপার্টমেন্ট থেকে থাকে, তাহলে অন্য কেউ প্রধানমন্ত্রী তার উপর থাকবে না? মানে আমার প্রধানমন্ত্রী চেঞ্জ হলে কি সে তার ইকোনমিক পলিসি চেঞ্জ করে না? তো তার ডিপ স্টেট তো এইভাবে চলে না, তার ইকোনমি পলিসি তো এইভাবে চলে না। ট্রাম্প চেঞ্জ হয়ে যদি অন্য কেউ প্রধানমন্ত্রী হয়, বাইডেনের পরে ট্রাম্প আসলেন, তার আগে ট্রাম্প ছিলেন, আপনি কি দেখছেন যে তার মানে ইকোনমি পলিসিতে আসলে মৌলিক কোনো পরিবর্তন আসে নাই? তো কাজে আপনার প্রধানমন্ত্রী পরিবর্তন হওয়া না হওয়ার সাথে তো তার ইকোনমি পলিসি চেঞ্জ হচ্ছে না। কিন্তু এটা যদি না হয়ে থাকে তাহলে আপনার দায় কেন চেঞ্জ করতেছেন? এটা তারেক রহমানের দায়ের বিষয় না, এটা একটা রাষ্ট্রীয় ইস্যু। যদি এই ধরনের নন এনডিএ করা হয়েছে, এই ধরনের যদি কোনো রিস্কি ফ্যাক্টর থাকে, সরকার ক্যান টেক ইনিশিয়েটিভ। এবং বিরোধী দল হিসাবে যেই বিরোধী দল থাকুক, দেখেন আমি এটা দলের পয়েন্ট অফ ভিউ থেকে ডিবেটটা করতেছি না আপনার সাথে, যেই বিরোধী দল থাকুক, এক্সওয়াইজেড যেই বিরোধী দল থাকুক, যেই সরকারি দল থাকুক, যেহেতু এটা রাষ্ট্রের প্রসঙ্গ, যেহেতু এটা রাষ্ট্রের টোটাল ইকোনমিক্যাল স্ট্যাবিলিটির প্রসঙ্গ, এখানে অ্যাকোমোডেশন দরকার, এখানে ঐক্যবদ্ধতা দরকার। তাহসিন রিয়াজ, দর্শক জানিয়ে রাখতে চাই আরো একজন অতিথি ইতিমধ্যে আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন, রেজাউল করিম রনি, সাংবাদিক ও রাজনীতি বিশ্লেষক। স্বাগত জানাচ্ছি আপনাকেও। যেমনটি আমরা আলোচনা করছি, ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার ক্ষমতা থেকে বিদায় নেওয়ার মাত্র 3 দিন আগে যে বাণিজ্য চুক্তি করেছিল, সেটিকে বিশেষজ্ঞরা বলছেন অসম বাণিজ্য চুক্তি, এবং দেশের সবাইকে অন্ধকারে রেখে করা এই চুক্তি বাংলাদেশের জন্য এখন গলার ফাঁস, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। রেজাউল করিম রনি, জানতে চাই, এই চুক্তির একটি শর্ত রয়েছে, বাংলাদেশ অন্য কোনো দেশের সঙ্গে ডিজিটাল বাণিজ্য চুক্তি করতে পারবে না যেটি মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ ক্ষুণ্ণ করে। বাংলাদেশ আসলে কার স্বার্থ রক্ষা করবে, যুক্তরাষ্ট্রের নাকি নিজ দেশের? জি ধন্যবাদ। যে যেখান থেকে আমাদের দেখছেন এবং শুনছেন সবাইকে আমার সালাম এবং কৃতজ্ঞতা। দেখেন, এইটা নিয়ে আমরা ডক্টর ইউনূস সরকারের সময় থেকে সমালোচনা করে আসছি, এবং তখন একটা বিতর্ক উঠছিল যে একটা অনির্বাচিত অন্তর্বর্তীকালীন সরকার, বিশেষ পরিস্থিতিতে গঠিত সরকার, যেই ধরনের চুক্তি, যেই ধরনের তথাকথিত সংস্কারমূলক কর্মকাণ্ড লম্বা মেয়াদে জনগণকে ভোগাবে, লম্বা মেয়াদে জাতীয় অর্থনীতি রাজনীতিতে প্রভাব ফেলবে, সেই ধরনের জিনিস করতে পারে কি না। তখন বলা হয়েছিল এটা নিয়ে। দেখেন, এখনকার যিনি আইনমন্ত্রী, তখন ওই সময় উনি অ্যাটর্নি জেনারেল ছিলেন এবং তার মক্কেল ছিল সরকার। সেই সময় তারেক রহমান একটা বক্তব্য দিয়েছিল যে সরকার এই ধরনের চুক্তি করতে পারে না যেগুলো লম্বা সময়ে জাতিকে প্রভাবিত করবে। তখন তারেক রহমানের বিরুদ্ধে জুলাই গাদ্দার, তারেক রহমান সংস্কার বিরোধী, এই ধরনের জিকির যেটা তোলা হয় স্বাভাবিকভাবে সবসময়, সেগুলো কিন্তু উঠছিল। এবং আজকের যিনি আইনমন্ত্রী, তিনি সরকারের তরফ থেকে স্পষ্ট, আমার মনে আছে, উনি বলছিল যে হ্যাঁ, সরকার এই ধরনের চুক্তি করতে পারে, নির্বাহী ক্ষমতা আছে সরকারের। তখনকার মক্কেল ওনার সরকার, ওই সরকারকে উনি ডিফেন্ড করেছিল। এখনকার যিনি আইনমন্ত্রী, আমি আসাদুজ্জামানের কথা বলছি। 2 মাস পূর্ণ হলো বিএনপি নেতৃত্বাধীন সরকারের, কিন্তু এই 2 মাসেই রাজনৈতিক বাস্তবতা, অর্থনৈতিক চাপ আর জন আকাঙ্ক্ষার এক জটিল সমীকরণের ভেতর দিয়ে পথ চলছে সরকার। একদিকে বিদায়ী অন্তর্বর্তী সরকারের রেখে যাওয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বিতর্কিত বাণিজ্য চুক্তি জানিয়ে বিশেষজ্ঞ মহলে বইছে সমালোচনার ঝড়। অন্যদিকে আইএমএফের ঋণের কিস্তি পেতে ভর্তুকি প্রত্যাহার ও জ্বালানির দাম বাড়ানোর কঠিন শর্তের মুখে বর্তমান নির্বাচিত সরকার। অধ্যাপক আনু মোহাম্মদ এবং ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের মতো অর্থনীতিবিদরা বলছেন, মার্কিন এই বাণিজ্য চুক্তি বাংলাদেশের জন্য গলার ফাঁস এবং জ্বালানি নিরাপত্তার পথে হরমুজ প্রণালীর চেয়েও বড় বাধা। যে চুক্তিতে বাংলাদেশের রাজস্ব ক্ষতির পরিমাণ শত কোটি টাকা হলেও যুক্তরাষ্ট্রের ছাড় মাত্র কয়েক কোটি টাকার মধ্যে সীমাবদ্ধ। তবে কি এই চুক্তিকে বাণিজ্য চুক্তি বলা চলে, নাকি এটি একতরফা বাজার দখলের কৌশল? আর অন্তর্বর্তী সরকারের গোপনীয়তার আড়ালে করা এই অসম চুক্তির ভবিষ্যৎই বাকি? আলোচনায় বাণিজ্য চুক্তি, এই শিরোনামে আজকের আলোচনায় সাথে আছি আমি ফারনাজ জুই। সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি নিউজ 24-এর নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র। নিবেদন করছে আড়াই সিল স্টিল। আজকের আলোচনা এগিয়ে নিতে পর্যায়ক্রমে আমার সঙ্গে যুক্ত হবেন 2জন সম্মানিত অতিথি। চলুন একে একে পরিচিত হই। স্টুডিওতে আছেন তাহসিন রিয়াজ, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দর্শক জানিয়ে রাখতে চাই, কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে যুক্ত হবেন রেজাউল করিম রনি, সাংবাদিক ও রাজনীতি বিশ্লেষক। তাহসিন রিয়াজ, স্বাগত জানাচ্ছি আপনাকে। যেমনটি বলছিলাম, যুক্তরাষ্ট্র বাংলাদেশের বাণিজ্য চুক্তি নিয়ে ইতিমধ্যে আমরা দেখছি যে বিশেষজ্ঞ মহলে সমালোচনার ঝড় বইছে। যেমনটি অধ্যাপক আনু মোহাম্মদ বলেছেন যে অন্তর্বর্তী সরকারের শেষ সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তি বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করবে এবং লাখ লাখ মানুষ কর্মসংস্থান হারাবে।
অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, অন্তর্বর্তী সরকারের সঙ্গে মার্কিন বাণিজ্য চুক্তি জ্বালানি আমদানিতে হরমুজ প্রণালীর চেয়েও বড় বাধা। তাহলে এই চুক্তিকে কি আমরা চুক্তি বলতে পারি নাকি একতরফা বাজার দখলের কৌশল? আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাকে শুনছেন এবং যারা দেখছেন। আশা করছি অল্প সময়ের মধ্যে সমালোচক এসে উপস্থিত হবেন। দেখুন, মানে এটাকে আপনি যে কোনো নেমিংয়ে আপনি নামকরণ করতে পারেন, সেটাতে আমার কোনো দ্বিমত নেই, কোনো আপত্তি নেই। তবে রাষ্ট্রের স্বার্থের বিরোধী যে কোনো চুক্তির বিপরীতই আমাদের অবস্থান সবসময়ের মতন ছিল, সেটা আছে, থাকবে। আনু মোহাম্মদ তিনি আজকে একটা কমেন্ট করেছেন, দেবপ্রিয় ভট্টাচার্য আজকে কমেন্ট করেছেন, সেই কমেন্টগুলোর সাথেও আসলে মৌলিক জায়গায় কোনো পার্থক্য বা মৌলিক জায়গায় আসলে আমাদের পক্ষ থেকে কোনো দ্বিমত নেই। তবে এখানে যেই বিষয়টি আলোচনায় মানে খুব বেশি গুরুত্ব পাওয়া জরুরি বা দরকার, সেটি আসলে আমার কাছে মনে হয় যে সেই আলোচনাটাও আসলে প্যারালালি দরকার। যে এই বাণিজ্য চুক্তির যে নৈপথ্য, এই নৈপথ্যে আসলে কি ধরনের কার্যক্রম পরিচালিত হয়েছে ওই সময়গুলোতে যদি আপনি দেখেন, দুইটা ঘটনাকে আপনাকে একটু সামনে রাখতে হবে। এর মধ্যে আপনাকে একটু দেখতে হবে যে তৎকালীন সময় এই চুক্তির পেছনে আসলে একেবারে মৌলিক ভূমিকা কার ছিল। আমি আপনাকে অনিয়ারে থাকতেই আপনি একটু গিয়ে সেটা সার্চ করতে পারেন, দেখতে পারেন। আপনি দেখলেই দেখবেন যে ওই সময়টাতে বর্তমানে আপনার আমেরিকার খুব ক্লোজার পার্সন হিসাবে যিনি খ্যাত, এটা মানে অফ ইয়ার, অন ইয়ার, পলিটিক্যাল সারফেস অ্যান্ড নন পলিটিক্যাল সারফেস, ইন্টারন্যাশনাল সারফেস, সব জায়গায় এটা খুবই ভালোভাবে প্রতিষ্ঠিত তৎকালীন নিরাপত্তা উপদেষ্টা জনাব খলিলুর রহমান, যিনি বর্তমান সরকারের পররাষ্ট্র মন্ত্রী হিসাবে, ফুল মন্ত্রী হিসাবে যিনি এখন দায়িত্বরত আছেন, তিনি কিন্তু ওই সময়টাতে এই চুক্তির একেবারে নৈপথ্যে ছিলেন এবং রীতিমতন তার হাত দিয়েই হচ্ছে এই চুক্তিটা সম্পাদিত হয়েছে। এটাই আমরা জানি এবং আপনিও যদি সার্চ করে দেখেন আপনি এটাই জানবেন, এর বিপরীতে জানার সুযোগ নেই। কাজে এটা একটা গুরুত্বপূর্ণ ঘটনা। আপনাকে এইভাবে করে দেখতে হবে যে তৎকালীন সময়ে যার হাত দিয়ে বা যাদের হাত দিয়ে এই চুক্তিটা সম্পাদিত হয়েছে, তিনি কিন্তু নিরাপত্তা উপদেষ্টা ছিলেন এবং আপনি জানেন নিরাপত্তাটা কিন্তু ইটস মানে মোর কানেক্টেড উইথ দি ইকোনমিক্যাল প্রোটেকশন। এটা কিন্তু এখন আপনি দেখবেন ইতিহাসে কিন্তু এখন স্বাভাবিক যুদ্ধকে যুদ্ধ বলে না, এটা কিন্তু ইকোনমিক্যাল ওয়ার বলে। বা যেমন আপনি আজকে যে শিরোনামটা করেছেন, এই শিরোনামটা কিন্তু মানে যথাযথ একটা শিরোনাম আপনারা করেছেন, এটার জন্য আমি ধন্যবাদ জানাই। আপনারা যেটা বলেছেন যে আসলে এটাকে বাণিজ্য চুক্তি বলবো নাকি আমি আসলে বাজার দখলের প্রক্রিয়া বলবো। ইন্টারন্যাশনাল তো আসলে ওয়ার এখন আপনি দেখছেন ইতিমধ্যে যে ওয়ারটা মানে গ্লোবাল যে ওয়ারে পরিণত হয়েছে, এই ওয়ারটা কিন্তু একা ইরান শুধুমাত্র হরমুজ দিয়ে কন্ট্রোল করছে এবং হরমুজ আপনি জানেন ইজ মোর দ্যান 20% অ্যাবোভ পুরো মানে আপনার প্রোডাকশন সিস্টেমকে তারা কন্ট্রোল করে, পুরো হরমুজ এটাকে কন্ট্রোল করে। কাজে দেখেন যে এই আলোচনায় আমি ছিলাম, আপনি যদি ওই সময়টার দিকে তাকান তো ওই সময়টায় আসলে নৈপথ্যে কে ছিলেন, তিনি এখন বর্তমান ক্যাবিনেটে একেবারে স্বয়ং সবচেয়ে পাওয়ারফুল যে ক্যাবিনেট বা সবচেয়ে পাওয়ারফুল যে মন্ত্রী, তিনি কিন্তু এখন সেই রোলে প্লে করছেন। কাজেই আমার কাছে মনে হয় যে যেহেতু তিনি ক্যাবিনেটেই আছেন, তাকে কিন্তু জবাবদিহিতার আওতায় আনার সুযোগ আছে, চাইলেই কিন্তু এই সরকার তাকে জবাবদিহিতা। আমরা যদি একটু সেই সময়টাই ফিরে যাই, আমরা দেখলাম যে নির্বাচনের ঠিক 3 দিন আগে এই চুক্তি সম্পাদন হলো, কিন্তু সেই সময় কিন্তু নন ডিসক্লোজার এগ্রিমেন্টের দোহাই দিয়ে অন্তর্বর্তী সরকার দাবি করে যে কোনো শর্তই প্রকাশ করা যাবে না, কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে পুরো চুক্তি ওয়েবসাইটে প্রকাশ করে যুক্তরাষ্ট্র সরকার। আমাদের সরকারের তরফ থেকে লুকোচুরি কেন? হ্যাঁ, লুকোচুরি ছিল না, এখানেও আরেকটা সুন্দর ডিবাঙ্ক আছে, সুন্দর রিপ্লাই দিয়েছে। ধরেন লুকোচুরিটা কেমন, লুকোচুরিটা আপনার মতন সাধারণ জনগণের কাছে, আমার মতন সাধারণ জনগণের কাছে, কিন্তু যাদের কাছে এটা যাদের কাছে পরিষ্কার হওয়ার দরকার ছিল তাদের কাছে কিন্তু পরিষ্কারই ছিল। এই স্টেটমেন্টটা যদি আমি বলতাম খুব ডেফিনেটলি আপনি আমাকে বিশ্বাস করতে নাও পারতেন, কোনো সমস্যা নেই। কিন্তু খেয়াল করে দেখবেন আজকের যিনি বর্তমানে পররাষ্ট্রমন্ত্রী হিসাবে আছেন, তার কাছে কিন্তু নির্বাচনের পরবর্তী সময় যখন তারেক রহমানের নেতৃত্বে ফুল ক্যাবিনেট বিএনপি গঠন করলো, তার কাছেই কিন্তু এই প্রসঙ্গটা সম্পর্কে জানতে চেয়েছিল। এটা আমি অনিয়ারে আছি, আপনি চাইলে সার্চ করে দেখতে পারেন যে এই যে চুক্তিটা হলো, এই চুক্তিটার ভিত্তিটা কি ছিল, আপনারা এই কার পরামর্শে, কিভাবে, কোন প্রসেসে আপনারা এই চুক্তিটা করেছেন। আপনি খেয়াল করে দেখবেন তিনি কিন্তু খুবই মানে টেকনিক্যাল একটা উত্তর তিনি কিন্তু প্রদান করেছেন। তিনি বলেছেন যে এই চুক্তিটা করার পূর্বে এই চুক্তির একেবারে সামগ্রিক এন্ড টু এন্ড সবকিছু দুইটা দলের কাছে পাঠানো হয়েছিল, তৎকালীন বিএনপির কাছে পাঠানো হয়েছিল এবং জামাত ইসলামীর কাছে পাঠানো হয়েছিল এবং তাদের সাথে পরামর্শ করে। কাজে আমি জানি না যে কে বল পাস করার চেষ্টা করছে, এটা যদি সরকারের পক্ষ থেকে করা হয়ে থাকে তারাও কিন্তু এর দায়ে এড়ানোর কোনো সুযোগ নাই। এবং মজার ব্যাপার খেয়াল করে দেখেন, এই দাবিটা যখন তিনি করেছেন, এই দাবিটার বিপরীতে তখন কিন্তু তিনি ফুল মন্ত্রী, যখন তিনি দাবিটা করছেন এই সরকারের মন্ত্রী, একজন সরকারের মন্ত্রী যখন এই দাবিটা করছেন, সরকারের পক্ষ থেকে কিন্তু কোনো ধরনের দ্বিমত পোষণ করা হয়নি। তার মানে আপনি যখন সাইলেন্স ছিলেন
মিন্স আপনি কিন্তু এটাকে এগ্রি করেছেন। এবং আপনি আরেকটা জিনিস খেয়াল করে দেখবেন যে সরকারের মধ্যে কিন্তু এ ধরনের চুক্তি নিয়ে এখন পর্যন্ত কোনো আলোচনা, আমি আপনি টকশোতে বসে আলোচনা করছি, বিভিন্ন সুশীল মহলে কিন্তু এই আলোচনাটা চাওর করছে। আমরাও এটার ব্যাপারে, আমাদেরও এটার ব্যাপারে সাফোকেশন আছে, দ্বিমত আছে, আমাদেরও অবস্থান আছে, কিন্তু আপনি খেয়াল করে দেখবেন সরকার মহোদয় কিন্তু কোনো ধরনের উচ্চবাচ্য করছে না। তার মানে তার এই যে নীরবতা এবং সেই সরকারের উপদেষ্টাকে নিজের ক্যাবিনেটে ফুলমন্ত্রী হিসাবে নিয়ে আসা, যার দ্বারা এই চুক্তিটা সম্পাদিত হয়েছে, এরকম একটা মানে আয়োজন যদি আপনি দেখেন, অনেকগুলো ডট কানেক্ট করলে কিন্তু আসলে এটাকে আপনি এখন আর বাহিরে ফেলার সুযোগ নেই। যদি আমরা একটু সমীকরণটা বুঝতে চাই, সরকারের নীরবতার কথা আপনি বলছেন, সরকারের নীরবতার পেছনে কোনো অদৃশ্য চাপ রয়েছে কিনা? চাপ থাকতে পারে। দেখেন এটা খুবই ব্ল্যাক এন্ড হোয়াইট, কিন্তু মানে এই চাপ, এবার আমরা আরেকটা ভালো প্রসঙ্গে এসেছি। কাজে দেখেন মানে এই চাপটা যদি তারেক রহমান সাহেবের উপর থাকেন, বর্তমান প্রধানমন্ত্রী, এই চাপটা খুবই স্বাভাবিকভাবে ইউনূসের উপরেও থাকতে পারতো। এই চাপটা যদি অন্যান্য সময়ের কথা আমরা বলি, সেই সময়গুলোতেও থাকতে পারতো। অস্বাভাবিক তো কিছু না, কারণ আমরা যখন বিশ্ব বাণিজ্যের দিকে তাকাবো, বা আমরা যখন দেখবো যে আসলে সুপার পাওয়ার যারা বৈশ্বিক ইকোনমিকে কন্ট্রোল করে, তারা আসলে কিভাবে কন্ট্রোল করে, পরাশক্তি বলে, ইয়েস এক্স্যাক্টলি, পরাশক্তি আসলে কিভাবে করে অন্যান্য রাষ্ট্রগুলোকে কন্ট্রোল করে। এখন দেখেন আমেরিকা তো আমার সাথে এসে যুদ্ধ করবে না, আমেরিকার আমার সাথে এসে যুদ্ধ করার প্রয়োজন নেই। আমেরিকা যে কাজটা করবে সেটা হচ্ছে আমার মার্কেট। এখানে মার্কেট পলিসিতে আসলে আমেরিকা কাকে পেছনে ফেলাইতে চায়, মার্কেট পলিসিতে, এগুলো বড় আলোচনার বিষয়। মার্কেট পলিসিতে আপনি জানেন যে এখানে অনেক বড় পলিসি নিয়ে কিন্তু ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি যেটাকে বলা হয়, 2023 সালে ইউএস স্টেট ডিপার্টমেন্ট থেকে যে ধরনের পলিসি গ্রহণ করেছে, ইন্দো প্যাসিফিক পলিসি যেটাকে বলা হয়, সেই পলিসি কেন্দ্রিক কিন্তু একটা চাপ সবসময় বাংলাদেশের উপর ছিল। যখন বাংলাদেশের মার্কেটে চায়নার একটা অ্যাগ্রেসিভ মার্কেটিং পলিসি আছে, অ্যাগ্রেসিভ একটা বিজনেস পলিসি আছে, ইকোনমিক পলিসি আছে, সেই পলিসিতে আসলে টক্কর দেওয়ার জন্য খুব স্বাভাবিকভাবেই আমেরিকার নিজস্ব কিছু পলিসি থাকতে পারে, সেই পলিসিটা অসম থাকতে পারে, সেই পলিসিটা চাপায়া দেওয়ার একটা পলিসি থাকতে পারে। এবং এই চাপায়া দেওয়ার পলিসিতে কিন্তু আমার কাছে মনে হয় যে এটা একটা অ্যাকোমোডেটিভ অ্যাপ্রোচ থাকা দরকার। এখানে তারেক রহমান আলাদা, জামাতের শফিক সাহেব আলাদা, নাহিদ সাহেব আলাদা, ব্যাপারটা এরকম না। এটা যেহেতু একটা মানে কনসেনসাসের বিষয়, এটা যেহেতু একটা রাষ্ট্রের মৌলিক নীতির বিষয়, কাজে আমার কাছে মনে হয় যে এই চুক্তির বিপরীতে তারেক রহমানকে আইসোলেটেড করার কোনো প্রয়োজন আমি দেখি না। এই চুক্তির বিপরীতে আপনার শফিক সাহেবকে আইসোলেটেড করার প্রয়োজন আমি দেখি না। এটা একটা অ্যাকোমোডেটিভ অ্যাপ্রোচে দিয়ে যাইতে হবে, অ্যাকোমোডেটিভ অ্যাপ্রোচ এই প্রবলেমটাকে সলভ করতে হবে। তার মানে এই দায় শুধুমাত্র সরকারের উপর বর্তায় না, সরকারের উপর বর্তমানে তো কোনো প্রশ্নই নাই। দেখেন আমরা সবসময় একটা জিনিস বলেছি যে আমরা একটা রাজনীতির ধারা তৈরি করতে চাই। এই যে অযথা দৈরাকালী দায় চাপানোর যে প্রবণতা, যে কিছু হয়েছে তাহলে সরকার বাহাদুরের দোষ, এই প্রবণতা আমরা থাকতে চাই না। ধরেন আমি জন্য আপনাকে কিন্তু বলেছি যে এই চাপ যদি থাকে, ধরেন আজকে তারেক রহমান প্রধানমন্ত্রী আছে, তারেক রহমানের উপর যদি এই ইকোনমিক্যাল প্রেশার ইউএস স্টেট ডিপার্টমেন্ট থেকে থাকে, তাহলে অন্য কেউ প্রধানমন্ত্রী তার উপর থাকবে না? মানে আমার প্রধানমন্ত্রী চেঞ্জ হলে কি সে তার ইকোনমিক পলিসি চেঞ্জ করে না? তো তার ডিপ স্টেট তো এইভাবে চলে না, তার ইকোনমি পলিসি তো এইভাবে চলে না। ট্রাম্প চেঞ্জ হয়ে যদি অন্য কেউ প্রধানমন্ত্রী হয়, বাইডেনের পরে ট্রাম্প আসলেন, তার আগে ট্রাম্প ছিলেন, আপনি কি দেখছেন যে তার মানে ইকোনমি পলিসিতে আসলে মৌলিক কোনো পরিবর্তন আসে নাই? তো কাজে আপনার প্রধানমন্ত্রী পরিবর্তন হওয়া না হওয়ার সাথে তো তার ইকোনমি পলিসি চেঞ্জ হচ্ছে না। কিন্তু এটা যদি না হয়ে থাকে, তাহলে আপনার দায় কেন চেঞ্জ করতেছেন? এটা তারেক রহমানের দায়ের বিষয় না, এটা একটা রাষ্ট্রীয় ইস্যু। যদি এই ধরনের নন এনডিএ করা হয়েছে, এই ধরনের যদি কোনো রিস্কি ফ্যাক্টর থাকে, সরকার ক্যান টেক ইনিশিয়েটিভ। এবং বিরোধী দল হিসাবে যেই বিরোধী দল থাকুক, দেখেন আমি এটা দলের পয়েন্ট অফ ভিউ থেকে ডিবেটটা করতেছি না আপনার সাথে, যেই বিরোধী দল থাকুক, XYZ যেই বিরোধী দল থাকুক, যেই সরকারি দল থাকুক, যেহেতু এটা রাষ্ট্রের প্রসঙ্গ, যেহেতু এটা রাষ্ট্রের টোটাল ইকোনমিক্যাল স্ট্যাবিলিটির প্রসঙ্গ, এখানে অ্যাকোমোডেশন দরকার, এখানে ঐক্যবদ্ধতা দরকার। তাসিন রিয়াজ, দর্শক জানিয়ে রাখতে চাই আরো একজন অতিথি ইতিমধ্যে আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন, রেজাউল করিম রনি, সাংবাদিক ও রাজনীতি বিশ্লেষক। স্বাগত জানাচ্ছি আপনাকেও। যেমনটি আমরা আলোচনা করছি, ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার ক্ষমতা থেকে বিদায় নেওয়ার মাত্র 3 দিন আগে যে বাণিজ্য চুক্তি করেছিল, সেটিকে বিশেষজ্ঞরা বলছেন অসম বাণিজ্য চুক্তি, এবং দেশের সবাইকে অন্ধকারে রেখে করা এই চুক্তি বাংলাদেশের জন্য এখন গলার ফাঁস, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। রেজাউল করিম রনি, জানতে চাই এই চুক্তির একটি শর্ত রয়েছে, বাংলাদেশ অন্য কোনো দেশের সঙ্গে ডিজিটাল বাণিজ্য চুক্তি করতে পারবে না যেটি মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ ক্ষুণ্ণ করে। বাংলাদেশ আসলে কার স্বার্থ রক্ষা করবে, যুক্তরাষ্ট্রের নাকি নিজ দেশের? জি ধন্যবাদ, যে যেখান থেকে আমাদের দেখছেন এবং শুনছেন সবাইকে আমার সালাম এবং কৃতজ্ঞতা। দেখেন এইটা নিয়ে আমরা ডক্টর ইউনূস সরকারের সময় থেকে সমালোচনা করে আসছি, এবং তখন একটা বিতর্ক উঠছিল যে একটা অনির্বাচিত অন্তর্বর্তীকালীন সরকার, বিশেষ পরিস্থিতিতে গঠিত সরকার, যেই ধরনের চুক্তি, যেই ধরনের তথাকথিত সংস্কারমূলক কর্মকাণ্ড লম্বা মেয়াদে জনগণকে ভোগাবে, লম্বা মেয়াদে জাতীয় অর্থনীতি রাজনীতিতে প্রভাব ফেলবে,
সেই ধরনের জিনিস করতে পারে কি না। তখন বলা হয়েছিল, এটা নিয়ে দেখেন এখনকার যিনি আইনমন্ত্রী, তখন ওই সময় উনি অ্যাটর্নি জেনারেল ছিলেন এবং তার মক্কেল ছিল সরকার। সেই সময় তারেক রহমান একটা বক্তব্য দিয়েছিল যে সরকার এই ধরনের চুক্তি করতে পারে না যেগুলো লম্বা সময়ে জাতিকে প্রভাবিত করবে। তখন তারেক রহমানের বিরুদ্ধে জুলাই গাদ্দার, হ্যাঁ, তারেক রহমান সংস্কার বিরোধী, এই ধরনের জিকির যেটা তোলা হয় স্বাভাবিকভাবে সবসময়, সেগুলো কিন্তু উঠছিল। এবং আজকের যিনি আইনমন্ত্রী, তিনি সরকারের তরফ থেকে স্পষ্ট, আমার মনে আছে উনি বলছিল যে হ্যাঁ সরকার এই ধরনের চুক্তি করতে পারে, নির্বাহী ক্ষমতা আছে সরকারের। তখনকার মক্কেল ওনার সরকার, ওই সরকারকে উনি ডিফেন্ড করেছিল। এখনকার যিনি আইনমন্ত্রী, আমি আসাদুজ্জামানের কথা বলছি, উনি হয়তো ওনার ক্লায়েন্ট হিসাবে, ওনার মক্কেল হিসাবে সরকারের ডিফেন্ড হয়তো পেশাদারিত্বের ক্ষেত্রে উনি করেছেন, ঠিকই করেছিলেন সেটা হয়তো ওনার দিক থেকে। কিন্তু পলিটিক্যালি তো তারেক রহমানের পজিশন রাইট ছিল, এটা এখন দেখা যাচ্ছে। উনি যে ওই সময় বললো, তখন উনি লন্ডনে বলল যে না সরকার, তখন বন্দর নিয়ে কথা আসলো, এই সমস্ত বিষয় নিয়ে, আর চুক্তি নিয়ে যখন কথা আসলো এবং মার্কিন চুক্তি, এই টোটাল বিষয়ে বলছিল যে এই সমস্ত বিষয়গুলোতে অন্তর্বর্তীকালীন সরকারের অপেক্ষা করা উচিত হবে, নির্বাচিত সরকার আসলে ভালো হবে। কেন আসলে ভালো হবে? এই দেখেন আজকে এই যে আপনি প্রবলেমগুলোর কথা বললেন, এই প্রবলেমগুলোর একটা প্রেশার আমরা জানি যে হ্যাঁ পৃথিবীতে জাতিরাষ্ট্র, স্বাধীন রাষ্ট্র, গণতান্ত্রিক রাষ্ট্র এগুলি বলতে সুন্দর শোনা যায়, কিন্তু একটা গ্লোবাল হেজিমনিক ওয়ার্ল্ডের মধ্যে আমরা যেভাবে ফাংশন করি, এখানে ডলার কেন্দ্রিক যে বিশ্ব ব্যবস্থা, এটা আলাপ করলে লম্বা তাত্ত্বিক আলাপে চলে যেতে হবে। সেখানে আসলেই একটা রাষ্ট্র কতখানি স্বাধীন সেটা আমরা দেখছি। আপনার একটা রাষ্ট্রের প্রেসিডেন্টকে কিভাবে খপ করে মুরগির বাচ্চার মতো খপ করে তুলে আনা হয়েছে, ইরানে কিভাবে একটা অন্যায়ভাবে একটা যুদ্ধ চাপাই দেওয়া হচ্ছে। ফলে আসলেই আপনার অপেক্ষাকৃত দুর্বল রাষ্ট্রগুলো তথাকথিত সুপার পাওয়ারের কাছে কতটা অসহায় এটা আমরা জানি। সেক্ষেত্রে অবশ্যই জনগণের নির্বাচিত সরকার, জাতীয় ঐক্যমত, যে আলাপটা এখানে তাহসিন খানিকটা করার চেষ্টা করলো, জাতীয় ঐক্যমতের সরকারের কোনো মানে পার্থক্য থাকবে। এনসিপি রাজনীতি করবে, জামাতের রাজনীতি করবে, বিএনপি রাজনীতি করবে, কিন্তু জাতীয় স্বার্থের রাজনীতি একটা ন্যাশনাল ঐক্য লাগবে। তার মানে এই চুক্তি থেকে বের হয়ে যাওয়ার কোনো সুযোগ বাংলাদেশের হাতে নেই। বাংলাদেশের হাতে এখন এই চুক্তিগুলো রিভিউ করতে হবে। বাংলাদেশের এখন নির্বাচিত সরকার তার আর্ট অফ নেগোসিয়েশনের জায়গায় তাকে যেতে হবে এবং ডেফিনেটলি একটা চ্যালেঞ্জের মধ্যে সরকার পড়লো এবং চ্যালেঞ্জের মধ্যে সরকারকে যারা ফেললো, যেই এনজিও প্রজাতন্ত্র, যেই সুশীল সমাজ, তাদেরকে আমাদের চিহ্নিত করতে হবে এবং তাদের। কিন্তু পররাষ্ট্রমন্ত্রী তো সাম্প্রতিক সময় জানিয়েছেন যে এই চুক্তির ব্যাপারে বিএনপি এবং জামায়াত ইসলাম উভয় দল অবগত ছিল এবং তাদের সম্মতিও ছিল। উভয় দল অবগত ছিল মানে কি? উভয় দল, সমস্ত দলই তো এই সরকারকে গঠন করার ক্ষেত্রে সহযোগিতা করছে, সম্মিলিত সরকার ছিল। কিন্তু আমি যেটা বললাম, এই ধরনের চুক্তির ক্ষেত্রে বিএনপির তরফ থেকে বলা হয়েছিল যে আপনারা অপেক্ষা করেন, নির্বাচিত সরকারের জন্য রেখে দেন, যেগুলো জাতিকে প্রভাবিত করে না। তারেক রহমান স্পষ্ট বক্তব্য আছে এবং সেই বক্তব্যকে কাউন্টার করে সরকারের পক্ষ থেকে, আমি তো বললাম একটু আগে, আসাদুজ্জামান ডিফেন্ড করছে সরকারকে যে না সরকার করতে পারবে এই ধরনের চুক্তি, বন্দর এবং এই ধরনের ব্যাপারগুলো নিয়ে। আপত্তি তো উঠেছিল, সেই আপত্তি তো অগ্রাহ্য করা হয়েছে এবং আপত্তি যখন অগ্রাহ্য করা হয়েছে তখন ডেফিনেটলি যেহেতু সরকার করতে যাচ্ছে এবং সম্মিলিত ভাবে সরকার গঠন করছে বিএনপি জামাত, তারা তো রাস্তায় নেমে আন্দোলন করবে না বা বাধা দেওয়ার মতো। কিন্তু এটা সম্মতি দিছে বিএনপি, এটা ফ্যাকচুয়ালি সত্য না। আমি তো বললাম, আমি রেফারেন্স তো দিলাম যে আসাদুজ্জামান নিজে বলছে যে অন্তর্বর্তীকালীন সরকারের এখতিয়ার আছে, তারেক রহমান বলছে সমস্ত বিষয় চুক্তি করার এখতিয়ার নাই, বলছে তো। আর কত ভাঙিয়ে বলবে? চুক্তির একটু তথ্য তুলে ধরি। বাংলাদেশকে প্রাথমিকভাবে 14টি বোয়িং উড়োজাহাজ কিনতে হবে। এছাড়া আগামী 15 বছরে $15 বিলিয়ন মূল্যের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এবং যুক্তরাষ্ট্রের কাছ থেকে সামরিক সরঞ্জাম কেনা বাড়াতে হবে। জানতে চাই সামষ্টিক অর্থনীতিতে এটি কতটা চাপ সৃষ্টি করবে? আপনি বলছিলেন যে বিএনপি তখন আপত্তি জানিয়েছিল, এখন যেহেতু বিএনপি ক্ষমতায়, এখন তো এটা চ্যালেঞ্জ বিএনপির জন্য, এটা চ্যালেঞ্জ। এবং এই চ্যালেঞ্জগুলো দেখেন, যেমন একটা আমি এখন এই যে তেল নিয়ে আমার একটা বক্তব্য আজকে দেখলাম যে ভুলভাবে উদ্ধৃত করা হচ্ছে। আমি কয়েকদিন আগে গত পরশুদিন একটা টকশোতে বললাম যে মজুদও নাই, সংকটও নাই। তার মানে মজুদ বন্ধ করা গেলে সংকটও বন্ধ করা যাবে। সেটাকে তারা ভুলভাবে উপস্থাপন করছে যে মজুদও নাই, আমি বলছি তেলের সংকট। নো, প্রধানমন্ত্রী নিজে বলছে সংকটের কথা। দেখেন 1974 সালে এখানে যে দুর্ভিক্ষটা হয়েছিল, পর্যাপ্ত উৎপাদন থাকার পরেও দুর্ভিক্ষ হয়েছে, অমর্ত্য সেন দেখায় যে দেশে নোবেল পাইছে, সেটা ডিস্ট্রিবিউশনের ক্রাইসিস। আজকে খোলা বাজারে কিন্তু তেল ঠিকই পাওয়া যাচ্ছে, 200 লিটার, 250 লিটার, 220 টাকা লিটারে তেল কিন্তু জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। এখন যে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে, এতে করে আশা করা যাচ্ছে যে সেটা কি আইএমএফ এর শর্তের প্রতিফলন কিনা, আমি সেই আলোচনায় ফিরতে চাই বিরতির পর। হ্যাঁ, আচ্ছা, ফলে গণতন্ত্রের এই পর্যায়ে বিরতি নিচ্ছি, সাথেই থাকুন।
ফিরে এলাম, দেখছেন নিউজ 24 এর নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র। নিবেদন করছে RICL স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। রেজাউল করিম রনি, যে আলোচনায় আমরা ছিলাম। জি, তার মানে সংকটটা যেটা হলো, আমি যেটা বললাম যে মজুদও নাই মানে সংকটও নাই। আপনি মজুদ দূর করতে পারলে সংকট দূর করতে পারবেন। এখন যেটা হচ্ছে যে সংকট আছে মানে কি, মানুষ তো লাইনে দাঁড়ায় আছে, মানে কেউ 12 ঘন্টা 13 ঘন্টা লাইনে দাঁড়ায় আছে, চরমভাবে জনদুর্ভোগ তৈরি হচ্ছে, পাম্পগুলো লাইনের কারণে জ্যাম তৈরি হয়ে যাচ্ছে, এবং প্রধানমন্ত্রী নিজেও বলছেন যে হ্যাঁ সংকট আছে। সেটা কোথায় আছে সংকটটা? আপনি দেখেন অকটেন 45 থেকে 50% অকটেন আপনি নিজে উৎপাদন করেন, মানে আপনার নিজের ব্যবস্থাপনার মধ্যে আছে। হ্যাঁ, বাকি জিনিসগুলো আমাদের আনতে হয়, ঠিক আছে। তো অকটেনের এই লেভেলের ক্রাইসিস হওয়ার কারণ কি? খোলা বাজারের প্রত্যেকটা জায়গায় তেল আছে। তার মানে কি খোলা বাজার তেল তাহলে সরকার উচিত ছিল আরও আগেই খোলা বাজারে তেল বিক্রি বন্ধ করা। এবং এই ক্রাইসিস যুদ্ধের কারণে, এটা গ্লোবাল ক্রাইসিস, ঠিক আছে, কিন্তু এই ক্রাইসিস পাশের দেশ শ্রীলঙ্কা, সাউথ এশিয়ার একটা দেশ, শ্রীলঙ্কা কিভাবে মোকাবেলা করছে? অ্যাপের মাধ্যমে এটা সমাধান করে দিচ্ছে। এই যে লাইনে দাঁড়ায় এক বিশাল জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে, এটা তো আপনি অ্যাপের মাধ্যমে সহজ সমাধান করতে পারতেন। তার মানে এখানে সরকারের পরিকল্পনার একটা ঘাটতি আছে। হ্যাঁ, এখন আপনার পাম্প মালিকগুলোর ডেটা বলতেছে বিক্রি আগের চেয়ে বাড়ছে। তার মানে কি সরকার যেটা বলতেছে যে হ্যাঁ সংকট নাই, হ্যাঁ সংকট তো মজুতের নাই, সংকট হলো ডিস্ট্রিবিউশনের। এই কারণে তো 74 সালে দুর্ভিক্ষ হয়েছে। ডিস্ট্রিবিউশন তো একটা বিশাল ফ্যাক্টর। তার মানে এখানে সিন্ডিকেট অ্যাক্টিভ, তার মানে খোলা বাজারে তেল চলে যাচ্ছে। তাহলে খোলা বাজারে তেল বিক্রি করে আপনার বন্ধ করা উচিত ছিল অনেক আগেই। তারপরে এটা শ্রীলঙ্কা যেভাবে সমাধান করছে এভাবে সমাধান করা যাইতো। তো আপনি অ্যাপ ভিত্তিক দিয়ে দিতেন যে এই পাম্পগুলোতে এই সময়টা থেকে এই সময়টা তেল দেওয়া হবে, এটা যে গাড়িগুলোর নাম্বার আছে যারা অ্যাপের মাধ্যমে তারা যাইতো, যে তাহলে এই অনাহত সে কখন না কখন তেল পাবে তার ঠিক নেই, কিন্তু লাইন ধরে বসে রয়েছে সকাল থেকে। হ্যাঁ, তো এই দুর্ভোগগুলো কমানো যেত। ফলে এখানে পরিকল্পনার ঘাটতি আছে। এবং আপনার এই সরবরাহ আমি যেটা বলছি, আমাদের ইকোনমি এমন না যে মজুদ আমাদের সবসময় ছিল, কখনোই আমাদের সরকার তো দাবি করছে রেকর্ড মজুদ রয়েছে। রেকর্ড মজুদ না, স্বাভাবিক যেরকম ছিল মজুদ সেরকমই আছে। কারণ আপনি তো অকটেন নিজেও অর্ধেকের বেশি নিজেই উৎপাদন করেন, আমাদের নিজেদের এখানেই হয়। তো মজুদের তো সমস্যা থাকলে হবে কি, ডিস্ট্রিবিউশন তো হচ্ছে না, মানুষ তো তেল পাচ্ছে না, মানুষ তো কষ্টে আসছে। তাহলে কি, তাহলে কিন্তু সিন্ডিকেট অ্যাক্টিভ হয়ে গেছে। খোলা বাজারে তেল কেন পাওয়া যাচ্ছে? খোলা বাজারে তেল আপনি বিক্রি করে অ্যাপসের মাধ্যমে যদি আপনি জনগণকে কানেক্ট করে পাম্পগুলোতে স্বচ্ছতার ভিত্তিতে তেল বিক্রি নিশ্চিত করতে পারতেন, তাহলে তো এই দুর্ভোগ এই লেভেলে যাওয়ার কথা ছিল না। যে প্রশ্নটি আপনার কাছে আগের অংশে রেখেছিলাম, জ্বালানি তেলের দাম লিটারে 15 থেকে 20 টাকা বাড়িয়েছে সরকার, সেটি কি IMF এর শর্তের প্রতিফলন কিনা? না, এটা IMF এর শর্তের প্রতিফলন না। দেখেন, IMF শুধু এই শর্ত দেয় না। IMF এর শর্ত হলো কৃষি বিদ্যুতে ভর্তুকি বন্ধ করা, যেটা সরকার দিয়ে যাচ্ছে, এবং ট্যাক্স বৃদ্ধি করা, ভ্যাট বৃদ্ধি করা। হ্যাঁ, এখানে এই তেলের দাম বৃদ্ধি করার শর্ত IMF এর শর্তের মধ্যে ছিল না, নাই। তো এখন এই তেলের দাম তো আগেই প্রস্তাব দেওয়া হয়েছিল প্রাইম মিনিস্টারকে, কিন্তু প্রাইম মিনিস্টার এটা বৃদ্ধি করতে রাজি হয়নি, কারণ তেলের দাম বাড়লে সার্বিকভাবে জনজীবনের উপর প্রভাব ফেলে। কিন্তু যেই হারে খোলা বাজারে তেল চলে যাচ্ছে, যেই হারে সিন্ডিকেশন হচ্ছে, যেই হারে মজুদ মানে নিয়ে মজুদ করতেছে, দেখুন কত লিটার তেল, হ্যাঁ, আপনার এই হাউস থেকে, পানির ট্যাঙ্কি থেকে, টয়লেট থেকে উদ্ধার করতেছে। হ্যাঁ, অভিযানে আপনারা দেখছেন, আপনারা মিডিয়াতে দেখেছেন। তো ফলে এটা তো বন্ধ করা যাচ্ছে না। ফলে দাম বৃদ্ধির সিদ্ধান্তটা খানিকটা এই ধরনের মজুদদারিকে হয়তো খানিকটা নিরুৎসাহিত করবে। তবে আমি মনে করি দাম বৃদ্ধির চেয়ে যেহেতু সরকার ভর্তুকি দিচ্ছিলই, সরকার বরং আরো 2-5 টাকা দাম কমানো হবে আগামী মাস থেকে এই ঘোষণা দিতে পারতো। তাহলে যারা মজুদ করতেছে, হ্যাঁ, তারা একটা বিপাকে পড়তো। এখন যেটা হচ্ছে, যেহেতু দাম একটা মানে খোলা বাজারের সাথে দামের একটা অত বড় তফাৎ থাকবে না দাম বাড়ানোর ফলে সেক্ষেত্রে হয়তো সরকার চিন্তা করতেছে মজুদের প্রবণতাটা কমে আসবে, এটা মনে করে দাম বাড়াচ্ছে। আর রিয়েলি তো দাম না বাড়ানোর কারণে ইকোনমির উপর সরকারের চাপ পড়ছে, অনেক বেশি ভর্তুকি দিতে হচ্ছে। সরকার বলছে ইতিহাসে সবথেকে বেশি পরিশোধিত জ্বালানির মজুদ এই মুহূর্তে বাংলাদেশের হাতে রয়েছে। তাহলে বাস্তবতায় আমরা দেখছি যে তেলের জন্য হাহাকার করছে মানুষ। একটু জানতে চাই, যেমনটি রেজাউল করিম রনি বলছিল যে এর মধ্যে একটা সিন্ডিকেট আছে, সিন্ডিকেটের হাত কি সরকারের চেয়ে বেশি শক্তিশালী? দেখেন, এখানে আরেকটা টেকনিক্যাল ডিসকাশন আছে। সেটা কি, মানে রনি ভাই যখন সিন্ডিকেটের কথা বারবার বলতেছিল, সিন্ডিকেটের সাথে আপনি এটা যথার্থই বলছেন, সিন্ডিকেটের সাথে সবসময় পাওয়ারের একটা কানেকশন আছে। সিন্ডিকেট অটোমেটিক্যালি অ্যাক্টিভেটেড হইতে পারে না। সিন্ডিকেটের অ্যাক্টিভেশনের সাথে সাথে এখানে একটা পাওয়ার এক্সারসাইজের জায়গা তৈরি হয়। এটাকে কেউ না কেউ, কাউকে না কাউকে ব্যাকএন্ডে থেকে এটাকে প্রমোট করতে হয়। এবং আপনি খেয়াল করে দেখবেন যে এই পাওয়ারের সাথে আবার আপনি যদি আমাদের একেবারে লোকাল ট্রেডিশনাল যে ফরম্যাট পাওয়ার এক্সারসাইজের যে প্রসেস, এই
পাওয়ার এক্সারসাইজের প্রসেসের যদি দিকে তাকান, তাহলে এটার পেছনে অলওয়েজ সরকারের একটা অংশের হাত থাকে। সেই অংশটা খুবই মানে স্লোলি, খুবই টেকনিক্যালি হচ্ছে এই সিন্ডিকেটের সাথে হচ্ছে ফ্লো। যেমন আপনি একেবারে মানে এক্সাম্পল যদি দিয়ে বলি আপনাকে, আপনি আজকে দেখবেন একটা খুবই নেমড একটা গণমাধ্যম আজকে একটা রিপোর্ট করছে, কারণ বাজারে প্রত্যেকদিন 1 কোটি টাকার হচ্ছে চাঁদাবাজি হচ্ছে, এবং এই চাঁদাবাজির পেছনে সরকার দলের একেবারে কাদের নাম আছে, একেবারে তারা সরাসরি এখানে মানে ডেটা দিয়ে সেখানে তারা করছে, তারা এই রিপোর্টটাকে করছে। কাজেই সিন্ডিকেট সেম, এই চাঁদাবাজি সিন্ডিকেট, এই যে তেলের যে সংকটের যে বিষয়টা, এটা সিন্ডিকেট, ম্যাটার অফ সিন্ডিকেট। এখন আপনাকে সিন্ডিকেটকে যখন আপনি ডিল করতে যাবেন, তখন এখানে সরকারের সদিচ্ছার একটা প্রশ্ন আবির্ভূত হবে। এখন আমি যদি এভাবে করে দেখি, রনি ভাই যেটা বুঝাইতে চাইলেন যে ধরুন টপ অর্ডারের একটা মানে হয়তো একটা সদিচ্ছা আছে, কিন্তু লোয়ার পজিশনে যারা এটাকে কন্ট্রোল করতেছে, যারা এই ডিস্ট্রিবিউশন প্রসেস হচ্ছে যারা এই ধরনের ঝামেলা তৈরি করতেছে, তাদেরকে কন্ট্রোল হয়তো সরকার করতে ব্যর্থ হচ্ছে। এটাই মানে ক্লিয়ার মেসেজ আমাদের কাছ থেকে। কাজে ডিস্ট্রিবিউশন একটা ফেলিওর আছে, এই জায়গাটাতে কোনো ডাউট নাই। সেকেন্ড আর একটা পয়েন্ট আমি আপনাকে বলি, দেখেন আপনি যে প্রশ্নটা করছেন, এই প্রশ্নটাই আমি জাস্ট একটু এইভাবে করে বলি। আপনি মানে ধরেন আজকেই আপনি যতবার রাস্তায় ঘোরাফেরা করছেন, আপনি প্রত্যেকটা পাম্পের বিপরীতে আপনি নিশ্চিত রূপে দেখছেন 1.5 কিলোমিটার লম্বা লাইন। এই লম্বা লাইনে এক একজনের তেল নিতে ধরেন 4 থেকে 5 ঘন্টা সময় লাগছে। এই 4 থেকে 5 ঘন্টা সময় যখন সে দাঁড়ায় আছে তেল নেওয়ার জন্য, এই প্যারালাল পয়েন্টে দাঁড়ায় সংসদে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে তেলের কোনো সংকট নাই, তেলের কোনো সংকট নাই। এই জায়গাটাতে আমার কাছে মনে হয়েছে সরকার যে জায়গাটাতে ফেল করছে, সেটা হচ্ছে সরকার জনগণের সাথে প্রপার কমিউনিকেট করতে পারে নাই। এই কমিউনিকেশনের প্রসেসটা এমন হওয়া উচিত ছিল না। এই যে যেই ওয়েতে তারা কমিউনিকেট করছে, ধরেন রাস্তায় মাইলের পর মাইল লাইন, আপনি বলতেছেন সংকট নাই, এবং প্রথম দিন থেকে আমার কাছে মনে হয়েছে সরকার চাইলেই 2টা হাত উঁচা কইরা সরকার জনগণকে বুঝাইতে পারতো, বলতে পারতো যে ভাই দেখেন এটা বৈশ্বিক সংকট, এটা আমি ডাইকে আনি নাই, এটা তারেক রহমান কি পার্সোনালি ইনভাইট দিয়ে আনছে, বলছে আয়াতুল্লাহ খামেনি আর ডোনাল্ড ট্রাম্প তোমরা মিলে যুদ্ধ করো। এটা কিন্তু আজকেও তো সে প্রাইম বলে মিনিস্টার নাই। বলছে যে সংকট আছে, আমাদের একটু সময় দেন, ধৈর্য ধরেন। আজকে কিন্তু একটা সমাবেশে না, প্রশ্ন করছিল। সেটা বলতে পারে। দেখেন রনি ভাই, প্রবলেমটা কি হয়েছে? প্রবলেম হয়েছে যে ধরুন তারেক রহমান বলছে, তার থেকে বেশি কোন মেসেজটা জনগণের কাছে গেছে? রিয়েলিটিটা কি আসলে? রিয়েলিটি কিন্তু জ্বালানি মন্ত্রীর ওই মেসেজটা সবার কাছে গেছে। ফলে যেটা হয়েছে, মানুষ সাফোকেটেড হয়েছে। মানুষ চিন্তা করছে কিরে ভাই, হ্যাঁ পার্লামেন্টের ভিতরে বসে বলতে সংকট নাই, আর আপনি বাইরে থেকে এসে দেখতেছেন, দেখে বলতেছেন 3 মাইল বড় লাইন। কাজেই এখানে কমিউনিকেশনের একটা বিগেস্ট প্রবলেম ছিল। আমার কাছে মনে হয় সরকার ক্ল্যারিটি দিতে পারেন এই জনগণের কাছে, মানে প্রপার মেসেজিংটা করতে পারেন। সেম দেখেন আজকের ঘটনার দিকে আপনি তাকান, আজকে 60 দিন উদযাপিত হচ্ছে, 60 দিনের প্রেস ব্রিফিং একটা জকজকে পক্ষকে আমরা একটা প্রেজেন্টেশন দেখলাম। প্রেজেন্টেশনে এসে আমরা দেখলাম এই যে তেলের দাম তারা বাড়ায় নাই, এটাকে সেলিব্রেট করলো, যেটা একটা বিরাট লেভেলের সাকসেস সরকারের, তারা তেলের দাম বাড়ে নাই। সাকসেসটা ভালোই তো, এটাই সাকসেস হিসেবে আমরা ধরে নিতাম। যদি বিরাট লাইন ধারা থাকতো, যদি 4 ঘন্টা 5 ঘন্টা করে এই যে কর্মঘণ্টার ক্ষতি, এক একটা কর্মঘণ্টার হিসাবে আপনি যদি দেখেন হাজার হাজার কোটি টাকার ক্ষতি আমাদের বাংলাদেশ ইতিমধ্যে হয়েছে, এটাই সাকসেস হইতো। কিন্তু আসলে এই যে এত বড় জনদুর্ভোগ, এত বড় বড় লাইন, এত বড় বড় সিন্ডিকেটের অ্যাক্টিভেশন, এই জায়গাটাতে আসলে আপনি সাকসেস হিসেবে এনজয় করতে পারেন নাই। বুমেরাংটা তখন হইছে যখন আপনি বিকালবেলা প্রেস ব্রিফিং করে বলেন যে আমার একটা সরকারের 60 দিনের এটা অন্যতম সাকসেস হচ্ছে আমি তেলের দাম বাড়াই নাই, আর ঠিক তার কয়েক ঘন্টার মধ্যে প্রেস ব্রিফিং করে আপনারা বলতে আমি তেলের দাম বাড়াই দিছি। কাজে দেখেন এই সংকটটা আমার কাছে মনে হয় যে এটা প্রপার কমিউনিকেশনের, দেখেন আপনার তো হইতে পারতো না। সেই সঙ্গে আরেকটি বিষয় যুক্ত আছে রিয়াজ, যে রাশিয়ার জ্বালানি কিনতে বাংলাদেশকে 60 দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র। আবারও সেই মার্কিন চুক্তি শর্তে ফিরে যেতে হয়। আমি এই কথাটা ইতিমধ্যে বাংলাদেশের আমদানি যদি আমরা উৎসগুলো বলি, যে জ্বালানির উৎসগুলোকে আসলে সংকুচিত করছে কিনা, বিষয় আলোচনায় ফিরতে চাই। আবারও বিরতির সময় হয়েছে, বিরতি নিয়ে ফিরছি। দর্শক, জনতন্ত্র গণতন্ত্রের এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ দেখছেন জনতন্ত্র গণতন্ত্র, নিবেদন করছে আড়াইসিল স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। তাহসিন রিয়াজ, যে আলোচনায় আমরা ছিলাম, রাশিয়ার জ্বালানি কিনতে বাংলাদেশকে 60 দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র। আবারও মার্কিন চুক্তির শর্তগুলোই সামনে আসে। এটি কি আমাদের জ্বালানি আমদানির উৎসকে সংকুচিত করছে কিনা? দেখেন, উৎসকে তো ডেফিনেটলি সংকুচিত করতেছে, এটাতে কোনো ডাউট নাই। কিন্তু এটার যে সাইকোলজি যদি বলি, বা এটার যে গ্লোবাল যে পলিসিগত যে ইম্প্যাক্ট, এটা আমি যদি আবার আগের আলোচনায় ফিরে যেতে হবে যে কেন ধরেন রাশিয়াকে, মানে রাশিয়ার কাছে আমার তেল কিনতে গেলে কেন আমার আবার আরেকজনের কাছ থেকে পারমিশন নিতে হয়। এটা রনি ভাই যে জায়গাটাতে শেষ করে অন্য প্রসঙ্গে গেছেন, ওই জায়গাটাতে আমার মনে হয় যে ওই আলোচনাটা এইখানে শেষ করতে পারলে, মানে এটা একটা বিরাট আলোচনার বিষয়। কারণ আপনি এটা এখানে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি জড়িত, এখানে তাদের ইউএস স্টেট পলিসি জড়িত, এখানে চায়নার মার্কেট কিভাবে করে বাংলাদেশে ঢুকবে, কতটুকু ফ্লারিশ করবে, রাশিয়ার সাথে আমার সম্পর্ক কেমন হবে, ডিপ্লোমেসি কেমন হবে, প্যারালালি হচ্ছে আমার মানে আরো অনেক কিছু জড়িত আর কি এই পুরো আলোচনার সাথে। কাজে আমার কাছে মনে হয় যে
এটা ডেফিনেটলি আমাদের উৎসকে সংকুচিত করছে। এর বাইরেও দেখেন আমরা আসলে আমাদের বাংলাদেশে প্রয়োজনীয় যে জ্বালানিগুলো আমাদের মানে জীবন পরিচালনার জন্য যে ধরনের জ্বালানি আমাদের প্রয়োজন হয় এর ম্যাক্সিমাম কিন্তু আসলে আমরা মানে ডোমেস্টিক্যালি আমরা কিন্তু এটা উৎপাদন করি, স্পেশালি অকটেন। অ্যান্ড প্যারালালি আরেকটা যেটা বড় সোর্স সেটা হচ্ছে যে আমরা আসলে সিঙ্গাপুর মালয়েশিয়ার মার্কেট থেকে কিন্তু আমরা অকটেন আনি। কাজেই গ্লোবাল ওয়ারের যে প্রসঙ্গ, এই প্রসঙ্গের বাইরে আসলে আমার কাছে মনে হয় যেটা রনি ভাইও বলছেন সেটা হচ্ছে যে এখানে একটা সিন্ডিকেটের অ্যাক্টিভেশনের বিষয় আছে, সেটার একটা বড় ইম্প্যাক্ট কিন্তু সেখানে তৈরি হয়েছে। আমার কাছে মনে হচ্ছে দেখেন সরকার প্রাইসটা কিন্তু যদি অ্যাডজাস্টই আপনার করতে হইতো, এই সাধারণ এতগুলো মানুষকে আপনার কষ্ট দেওয়ার দরকার ছিল না, আগে এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারতেন, দরকার ছিল না। সরকার প্যারালালি যেটা করছে প্রাইসটাকে কন্ট্রোল করছে এবং প্যারালালি মজুরটাকেও কিন্তু কন্ট্রোল করছে। ইন আ ওয়ে মজুরটাকে কন্ট্রোল করা হয়েছে, কন্ট্রোল করার ফলে যেটা হয়েছে ধরেন চিপাচাপা দিয়া বিভিন্নভাবে যারা এটা মজুত করছে এখন ধরেন এই যে এই চান্সে তারা লাভবান হয়ে গেল। এখানে দিন শেষে কি হলো, দিন শেষে একটা বদনাম ঘাড়ে আসলো। দিন শেষে আরেকটা বড় প্রবলেম হলো যে সিন্ডিকেটরা আসলে এতদিন ধরে ঘাপটি মেরে বসেছিল যে না প্রাইস বাড়বে আমি আরাম করে তেল বেচবো, ওই প্রসেসটা হলো। প্রসঙ্গটা কই, প্রসঙ্গটা হচ্ছে সবচেয়ে বড় যে প্রশ্নটা থেকে যাইতেছে সেটা হচ্ছে যে আগামীকালকে থেকে কি এই লাইন কমবে কিনা। আগামীকালকে থেকে এই লাইনটা যদি কমে তাইলে অ্যাটলিস্ট সাধারণ মানুষ তো অ্যাটলিস্ট ভরসা পাবে যে না ঠিক আছে অ্যাটলিস্ট কিছু একটা সমাধান হইলো। কারণ এটাও একটা পলিসির অংশ। দেখেন এই যে মজুদ যারা করে, সিন্ডিকেট যারা করে, এদেরও একটা এরকম ভাবে তারাও হয়তো ফাংশন করাইছে জিনিসটাকে যে ঠিক আছে আমি এমন একটা জায়গায় এই সংকটটারে নিয়ে যাব, এই সংকটটা এক্সটেন্ড করতে করতে এমন একটা পয়েন্টে নিয়ে যাবো সাধারণ মানুষ বেশি ব্যতিষ্ণ হয়ে বলবে যে ভাই আল্লাহর রাস্তা লাগলে দাম বাড়াতে। যেমন এটা কিন্তু হয়েছে, আপনি দেখবেন রাস্তাঘাটে কিন্তু এই আলোচনাটা চাউর করছে, রাস্তাঘাটে কিন্তু এই আলোচনাটা মানুষের মধ্যে আসছে এবং মানুষ কিন্তু না পারতে 4 ঘন্টা 5 ঘন্টা লাইনে দাঁড়ায় থাকতে থাকতে মানুষ কিন্তু আল্লাহর রাস্তা লাগলে তেলের দাম বাড়ায় দাও, তাও এইভাবে করে আমাদের এই যে সাইকোলজি, এই সাইকোলজি ডেভেলপমেন্টের পেছনেও কিন্তু সিন্ডিকেটের একটা বড় হাত আছে। ধন্যবাদ জানাচ্ছি রেজাউল করিম রনি। এই যে 60 দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র, এটি কি আসলে দীর্ঘমেয়াদী সমাধান আনবে? দেখেন দীর্ঘমেয়াদী সমাধান আনবে কিনা তার আগে এই আলোচনাটা করতে হবে এই যে বিগত সরকার, এই যে এনজিও লর্ডসদের সরকার, হ্যাঁ আমাদেরকে এরকম একটা লাইবিলিটির মধ্যে ফেলে দিল, এটা জবাবদিহিতা কে দিবে? ডেফিনেটলি তাদেরকে জবাবদিহিতার মধ্যে আনতে হবে। এবং তারা এখন যে ইনায়া বিনায়া ডিপ স্টেটের নানা এজেন্ডা সংসদীয় গণতান্ত্রিক সরকারের উপর চাপাই দিতে চাচ্ছে, যেটার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করি বলে আজকে আমরা জুলাই গাদ্দার, হ্যাঁ সেটা তো আবারও বারবার প্রমাণিত হচ্ছে যে একটা জনগণের সরকার, জনগণের সাথে জবাবদিহিতামূলক সরকার, ক্ষমতার সাথে জনগণের সম্পর্ক স্থাপন করামূলক সরকার কত জরুরি। হ্যাঁ এখন একটা মাল্টিপোলার ওয়ার্ল্ডে আমরা বাস করি, সেখানে আমেরিকান যে হেজিমনি এটা এই সূর্য অস্তমিত, এইটার এই গ্লোবাল হেজিমনি থেকে একটা মাল্টিপোলার মানে বহুমেরুর বিশ্বের দিকে আমরা প্রবেশ করছি। সেখানে বাংলাদেশকেও আমরা যেটা বলি, আমি যে আলাপটা করি ফাউন্ডেশন অফ জিও পলিটিক্স, আমাদের এন্টার জিও পলিটিক্সটাকে রিথিঙ্কিং করতে হবে, নতুন করে চিন্তা করতে হবে যে আমরা এই ধরনের তথাকথিত সুপার পাওয়ারের হেজিমনিক বলয়ের মধ্যে থাকবো কিনা, নাকি আমরা এই যে মাল্টিপোলার ওয়ার্ল্ড, এই যে বহুমেরুর বিশ্ব ইমার্জ করছে, সেখানে আমরা আমাদের একটা পোল হিসাবে নিজেদের কিভাবে সামিল করব, সেক্ষেত্রে কী ধরনের ন্যাশন আমাদের তৈরি করতে হবে, তার জন্য আমাদের রিয়েলি কনস্ট্রাকটিভ একটা পলিটিক্স করতে হবে। এই যে আরেকটা কথা বললো যে সরকারের কমিউনিকেশন গ্যাপ আছে, কেন এই গ্যাপটা তৈরি হচ্ছে? গ্যাপটা তৈরি হচ্ছে প্রোপাগান্ডা, ফটোকাট, কাটপিস ভিডিও, যে কথা আমরা বলি না, যে কথা সরকার বলে নাই, সেইটাকে সরকারের কথা হিসাবে লক্ষ লক্ষ আইডি থেকে, কোটি কোটি বট আইডি থেকে যেভাবে শেয়ার করা হয়, যেভাবে মিস ইনফরমেশন সরানো হয়, তাতে করে সরকারের রিয়েল পজিশনটাও ব্যক্ত করা অসম্ভব হয়ে যায় অনেক সময়। ফলে এই যে পুরা পলিটিক্সটাকে একটা টক্সিক জায়গায় নিয়ে যাওয়া, হ্যাঁ সরকারের সমালোচনা করেন আপনি, আজকে দেখেন ব্যক্তি তারেক রহমানের নিরাপত্তা কোথায়, তার অনার কোড কোথায়? হ্যাঁ আপনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সমালোচনা করবেন 100 বার, কিন্তু ব্যক্তি তারেক রহমানের অনার কোড সম্মান আপনাকে রক্ষা করতে হবে। ব্যক্তি তারেক রহমানের তাকে দেখেন অকথ্য ভাষায় গালাগালি করে একটা কালচার হয়ে দাঁড়াইছে বাংলাদেশে। 18 বছর ধরে তার চরিত্র হননের যে রাজনীতি চলতেছে, এটা এখনো সম্মিলিতভাবে করতেছে তারা। এটা কোন ধরনের রাজনীতি? ফলে আমি বারবার বলেছি যে একটা নাগরিক ভিত্তিক তারেক রহমান কোনো বাদশা না, রাজা না, হ্যাঁ সে কোনো কিং না, সে কোনো কাল্ট ফিগার না, সে আমাদের সহযোদ্ধা, আমাদের সহকর্মী, আমাদের কলিগ। দেশ পুনর্গঠনের সে একটা বড় দলের নেতা হিসেবে সে প্রধানমন্ত্রী হিসেবে জনগণের ভোটে। আপনি আলোচনাটার সামনে এনেছেন, হেজিমনির কথা বলছিলেন। বাংলাদেশ কি এখন আসলে তাহলে ভূ রাজনীতির জটিল ফাঁদে পড়েছে এমনটি বলা যায়? অবশ্যই। এখানে শেষ করি। ফলে তাকে চীনের সাথে ভারসাম্য কিভাবে রক্ষা হবে? ফলে তাকে আগে এই জন্য তার অনার কোড রক্ষা করতে হবে আগে। হ্যাঁ আপনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সমালোচনা করেন, কোনো সমস্যা নাই, কিন্তু ব্যক্তি তারেক রহমান, ব্যক্তি আমার, ব্যক্তি আপনার, ব্যক্তি অমুকের তমুকের, প্রত্যেকের অনার কোড রক্ষা করতে হবে। কিন্তু আজকে কি দেখছি আমরা? একটি দলের পক্ষে না থাকলে তার
তার চরিত্র বলে রাখা হচ্ছে না, তার বিরুদ্ধে হাজার হাজার ফটো কাট, ভুয়া কাটপিস ভিডিও ছড়ানো হচ্ছে। এটা কি রাজনীতির অপসংস্কৃতির অংশ কিনা? হ্যাঁ, এখন এটা করার মধ্যে তাহলে তারপরে ন্যাশনাল ইউনিটি যে আলাপটা এখানে আসলো, যে ন্যাশনাল ইউনিটি আপনি তাহলে কিভাবে তৈরি করবেন? আপনি যদি ব্যক্তিকে অনার করতে না পারেন, আপনি যে ডিসেন্টিংকে বিরুদ্ধ মত একজন পোষণ করে এই কারণে তাকে হত্যাযোগ্য করার চেষ্টা করেন, যেটা আপনি এক সময় ছিলেন আমাদের আমলে। ফলে এই কালচার থেকে বের হইতে হবে। না বের হইতে পারলে আমরা আসলে একটা গ্লোবালি ক্রাইসিসের মধ্যে আছি, এবং সেই ক্রাইসিসে বাংলাদেশ কি, এখানে ভারত পাকিস্তান যুদ্ধ আজ হয় কাল হয়, যে কোনো সময় একটা উত্তেজনাকর অবস্থা আছে। এদিক দিয়ে মিয়ানমারে একটা গৃহযুদ্ধ চলতেছে, এদিক দিয়ে বার্মা এক নিয়ে আমাদের তো কোনো আলাপই নাই। আগামী দিনে এই যুদ্ধের পরে আগামী দিনে যুদ্ধ সাউথ এশিয়াতে ট্রান্সফার হবে, এদিকে মন নেবে, এবং এখানে চায়না, আমেরিকা এবং বেল্ট রোড এন্ড বেল্ট ইনিশিয়েটিভ কেন্দ্র করে কথা বলছিলেন। এই বড় থেকে বাংলাদেশ কিভাবে হবে? এক লাইনে আমার হাতে সময়। ফলে এই টোটালটা মিলে এখানে যে নতুন গ্লোবাল আপনার পাওয়ারগুলোর প্রক্সি যুদ্ধ, তার ফ্রন্টলাইন স্টেট বাংলাদেশ, সেখানে আমাদের একটা ন্যাশনাল পলিসি লাগবে, যে পলিসির মধ্যে আমরা যেটা বলতেছি যে এই যে মাল্টিপোলার ওয়ার্ল্ড, এখানে আমরা কোন পোলে অংশগ্রহণ করব, আমাদের স্ট্রেংথ কি হবে, এই ব্যাপারে আমাদেরকে জাতিগত পজিশন নিতে হবে। দেখেন, আমি রনিভের সাথে একটা পয়েন্টে শতভাগ একমত, সেটা হচ্ছে প্রাইম মিনিস্টারের যে অ্যাটলিস্ট অনার কোড আছে সেটা আমাদেরকে মেইনটেইন করতে হবে। প্যারালালি দেখেন 22 দিনে 5 জনকে গ্রেফতার করা হয়েছে, যে গ্রেফতারটা করা হয়েছে হচ্ছে আপনার সাইবার সিকিউরিটি আইনের অধীনে। প্রধানমন্ত্রীকে সমালোচনার ঊর্ধ্বে আনা যাবে না, প্রধানমন্ত্রীকে সমালোচনার দরজাটাও আমরা যাতে বন্ধ না করে দিই সেই ব্যাপারে আমাদের শতভাগ খেয়াল রাখতে হবে। প্রধানমন্ত্রী নিজেই বলছেন তারা নিয়ে কার্টুন বানাইলে কোনো সমস্যা নেই, কিন্তু প্রধানমন্ত্রী নিয়ে কার্টুন বানানোর কারণে আজকে কিন্তু একজনকে গ্রেফতার করা হয়েছে, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আমরা আমাদের আয়োজনের একেবারে শেষ পর্যায়ে দর্শক এখানেই শেষ করছে জনতন্ত্র গণতন্ত্রের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।